রোহিঙ্গাদের দেশে ফিরে যাওয়া নয়, মিয়ানমার সীমান্তে করিডোর বিতর্কে সরকারের বিভক্তি স্পষ্ট। এখন বিএনপি খুব প্রতিক্রিয়া দেখাচ্ছে এবং সবাই মনে করছে করিডোরের ইস্যুতে ইউনূস সরকার তার ক্ষমতার মেয়াদকে দীর্ঘমেয়াদী করার চেষ্টা করছে। এটা নিয়ে রাজনীতিতে নতুন উপাদান, এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে কথা বলবো। আমাদের প্রিয় সাংবাদিক সাইফুল আমিন, রাজনৈতিক বিশ্লেষক, তিনি একটু আমাদেরকে বিস্তারিত বলবেন। সাইফুল ভাই। হ্যাঁ, বাড়ি ভাই, আমি রাজনৈতিক বিশ্লেষক না, আমি একজন সাংবাদিক। এবং সংবাদ বিশ্লেষক। হ্যাঁ, আমি রাজনীতি অত ভালো বুঝি না। তাহলে তো রাজনীতিই করতাম না, সাংবাদিকতা করতাম না। যাই হোক, ধন্যবাদ আহ, বাড়ি ভাই। আপনার কি দিয়ে শুরু করব সেটা যদি একটু আমাকে করতেন, যে কি দিয়ে শুরু করা যায়। আহ, আর এখন তো অনেকগুলো ইস্যু, একেবারে প্রফেসর ইউনূস, আল জাজিরার ইন্টারভিউ, তারপরে হচ্ছে এই একটা করতে ফিউনারেলে গিয়ে ওনার যে হাসি খুশি ফটো সেশন, অনেক অনেক রকম বিষয়গুলা, প্লাস হচ্ছে করিডোর তো খুবই একটা আলোচিত বিষয় আমাদের রাজনীতিতে এখন। আর আল জাজিরা ইন্টারভিউতে তিনি মনের কথাটা বলে ফেলেছেন যে দেশের জনগণ তাকে আর যেতে বলছে না, তিনি আসলে থাকতে চান না, জনগণের কথা তো ফেলতে পারেন না, তাই না? তাহলে কোনটা দিয়ে শুরু করব সেটা বলেন। আপনি কোনটা দিয়ে শুরু করলে আপনার ভালো লাগবে সেটা করেন। ও, আমার তো ভালো লাগার বিষয় না, বিষয়টা হলো আমার কাছে গুরুত্বপূর্ণ হলো ইউনূস সাহেব কি বলছে না বলছে, এটা আমার কাছে এত গুরুত্বপূর্ণ না, কারণ এটা হলো তার ব্যক্তিগত অভিলাষ, এইগুলো নিয়ে তার কথা বলা আমার না। এটা রাজনীতিবিদরা তাকে হ্যান্ডেল করবেন তার মতো করে, তিনি বুঝবেন এখন রাজনীতিবিদরা কি জিনিস, এরা এতদিন পরে বুঝবেন আর কি। তো ওইটা নিয়ে আসলে আমার কথা বলা তেমন কিছু নেই। যেটা আমি আমি যেটা মনে করি বাংলাদেশের আসলে সবচেয়ে টপ ইস্যু এখানেও ইউনূস সাহেব, টপ ইস্যু হলো হচ্ছে ধরেন করিডোরের ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত। এবং সেই করিডোর নিয়ে ধরেন আমাদের রাষ্ট্রের মধ্যেই দ্বিধা বিভক্তি আছে, রাষ্ট্র মানে সরকারের মধ্যেই দ্বিধা বিভক্তি আছে, রাষ্ট্রের মধ্যেও আছে। প্রধান বিরোধী দল দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তো বলেই ফেলেছেন যে ওনার বক্তব্যটা যদি আপনি চান, এটা দিয়ে আপনি এটার গুরুত্বটা এবং এটা যে ভয়াবহ দিকটার কথা একটা রাজনৈতিক দল কিভাবে মনে করছে, একটা প্রধান রাজনৈতিক দল যারা ক্ষমতা যাবে বলে মনে করছে, যারা এই করিডোর আলটিমেটলি ব্যবস্থাপনায় থাকতে হবে, তাই না? যদি তারা ইলেকশনে যাবে, ইলেকশনে যদি জিতে, তিনি সরাসরি বলছেন, একেবারে সরাসরি বলছেন, আমরা আরেকটা গাজায় পরিণত হতে চাই না, এখানে এসে কেউ গোলমাল করুক এটা চাই না, রোহিঙ্গা একটা সমস্যা, করিডোর দিয়ে সমস্যা সৃষ্টি হোক, উম, চাই না, আলোচনা করা দরকার ছিল। হ্যাঁ, এটা এটা হলো ওনার সরাসরি বক্তব্য। তার মানে যে আপনি একটা সব দলের সব প্রধান। রাজনৈতিক দলের সাথে আলোচনা করে দরকার ছিল, এত হ্যাঁ, গুরুত্বপূর্ণ। উনি উনি বলছে আলোচনা করা দরকার ছিল, এটা তো এমনি এমনি হওয়ার কথা। আর ওর বিএনপি একটা প্রধান রাজনৈতিক দল, যে দলটার সাথে তো মিনিমাম আলোচনা করা প্রয়োজন ছিল, যার সাথে একটা মানে ইভেন আমি আমি মনে করি যদি এই নীতিগত সিদ্ধান্ত নেওয়ার আগে, ঘোষণা করার আগে একবার একবার তো হ্যালো বলা যেত, সেটাও করা হয়নি। তো জিনিসটা আসলে মানে কতটা গুরুতর সেটা একটা পলিটিক্যাল পার্টির স্ট্যান্ডের দিকে আপনি যদি তাকান, তাহলে আপনি বুঝছেন। এখন এখানে আওয়ামী লীগ তো একদিন এটা দেয় নাই, তো আওয়ামী লীগের অবস্থান কিন্তু বিএনপির চাইতেও কঠোর। তো বিএনপিও মানে এর চাইতে কঠোর কথা আর কি বলতে পারে, এর চাইতে কঠোর কথা তাদের বলার কিছু না। প্রত্যেকটা জিনিস মির্জা ফখরুল ইসলাম বলে দিয়েছেন যে এখানে কি কি হইতে পারে। তো এই আচ্ছা জিনিসটা সাইফুল ভাই, এই সরকারের। যে শেখ হাসিনা যে বলতেন, আসলে কেউ আমরা অত গুরুত্ব দিয়ে দেখতাম না জিনিসটা। শেখ হাসিনা অনেকদিন ধরে বলছিলেন বিষয়টাকে। হ্যাঁ, উনি তো মানে একদম প্রেস কনফারেন্সের মধ্যে বলে ফেলছেন, একজন সাদা চামড়া আমাকে সেই প্রস্তাব দিয়েছে, যদি আমি এটা করি তাইলে আমাকে আরো থাকতে দেবে, আমাকে আমি যদি এটা করি, আমি তো মুজিব কন্যা, আমি এটা হতে দেব না, আমি এটা করব না। হ্যাঁ,
তো উনি এটা করবেন না এবং উনি এটা কেয়ার করেন না, এইভাবে উনি বলছেন। সেই কেয়ার না করার ফলশ্রুতিতে তার কিছুদিনের মধ্যে, কিছুদিন কি কয়েক মাসের মধ্যেই তো তাকে হটানো হলো। তারপর পরই এই করিডোরের এই ইয়েটা আইডিয়াটা ফ্লোট করা হলো। প্রথম করিডোরের আইডিয়া ফ্লোট করা হলো যে কি বলা হলো, রাখাইনে নাকি দুর্ভিক্ষ, ঠিক আছে, রাখাইনে দুর্ভিক্ষ চলতেছে, মানুষ না খেয়ে মারা যাবে, এবং জাতিসংঘ অল অফ এ সাডেন এসে বললো যে রাখাইনে দুর্ভিক্ষ পরিস্থিতি চলতেছে, সেখানে মানুষ না খেয়ে পারে, মানবিক করিডোর দরকার। এটা কিন্তু ব্যাক ইন অক্টোবর নভেম্বরে কিন্তু এই আইডিয়াগুলো ফ্লোট করা হয়, এবং তখন বলা হয় যে জাতিসংঘ একটা এক্সপেরিমেন্টাল করিডোরের এক্সপেরিমেন্টাল ইউজও করেছে, এটা বলা হয় কিন্তু স্বীকার করা হয় না। যাই হোক, এইটা প্রথম যখন আসে তখন কিন্তু আহ, এরপরে এটা ফ্লট করেন হলো কে প্রথম, দেখেন কে করে, রোহিঙ্গা বিষয়ক যে প্রধান উপদেষ্টার যে বিশেষ সহকারী ছিলেন, এখন প্রতিমন্ত্রী, এখন বোধহয় মন্ত্রী মর্যাদা বা প্রতিমন্ত্রী মর্যাদায় আছেন, সেই বিশেষ সহকারী বা কি বলে, বিশেষ সহকারী না তো, উনি হলেন হাই রিপ্রেজেন্টেটিভ। হাই রিপ্রেজেন্টেটিভ প্রথম ডিসেম্বরে এই এই আইডিয়াটা ফ্লোট করে, ডিসেম্বরের দিকে উনি আহ, ইয়েতে তখন হঠাৎ সবাই চমকে গেছে যে ঢাকা ইউনিভার্সিটিতে একটা আলোচনা সভা ছিল, রোহিঙ্গা সংকট ও আঞ্চলিক নিরাপত্তা এবং বাংলাদেশের আহ, প্রস্তুতি বা বাংলাদেশের এটা দিয়ে কি ফেস করবে তার উপর একটা আলোচনা সভায় তিনি সরাসরি প্রথম উনি বলেন যে আরাকান আর্মির সঙ্গে যোগাযোগটা করা দরকার হয়ে পড়েছে, তিনি তখন বলছেন। হ্যাঁ, তো এই কেন দরকার? দরকার হলো ওখানে এই যে আহ, কি বলে, দুর্ভিক্ষ অবস্থা চলছে, আমরা মানবিক রাষ্ট্র, আমরা মানবিক সহায়তা দেওয়ার জন্য আমরা এটা করতে পারি নিজে থেকেই, উনি বলছেন। কিন্তু জাতিসংঘের ওই ইয়েটা কিন্তু মিডিয়ার মধ্যে ছিল, ওইভাবে সরাসরি একেবারে যে জাতিসংঘ প্রস্তাব করেছে এরকম বিষয়টা ছিল মিডিয়ার মধ্যে ছিল, বা মাঝখানে একটা এক্সপেরিমেন্টও করা হয়েছে, সবকিছু করার পরেই উনি এই আইডিয়াটা ফ্লোট করে বসেন ঢাকা ইউনিভার্সিটিতে একটা আলোচনা সভা। সেখানে আরেকজন কিন্তু এখানে তিনি তার পক্ষের একজন ব্যক্তি পেয়েছিলেন, সেটা হলো সাবেক পিএসও লেফটেন্যান্ট জেনারেল মাহফুজুর রহমান, উনি যদি রিটায়ার্ড, উনিও ওখানে আলোচনায় কিন্তু বলছেন যে মায়ানমারের সাথে আমাদের সুসম্পর্ক করা দরকার, আমাদের ব্যবসা বাণিজ্য বাড়ানো দরকার, আমাদের এই দরকার সেই দরকার, আমাদের এই জন্য মায়ানমারের সাথে সম্পর্ক বাড়ানোর জন্য আমাদের করিডোর দরকার। ওখানে কিন্তু উনি আহ, আহ, ইয়ে কিনা বলে যে উম, কি বলে, আরাকান আর্মির কোনো প্রসঙ্গ ওখানে টানা হয় না, অথচ আরাকান আর্মি তখন অলরেডি মংডু টংডু এসব এলাকা দখল করে ফেলে, তখন উনি এই আইডিয়াটাকে সাপোর্ট করে বসেন। সেই আলোচনা, এই তো বিভিন্ন মিডিয়াতে আলোচনা হতে থাকে, এক পর্যায়ে তো মার্চে সরাসরি ইয়া থেকে ওই যে একটা অর্গানাইজেশন, আপনারা জানেন কিনা, মায়ানমার, বাংলাদেশ এবং থাইল্যান্ড নিয়ে কাজ করে, ফর্টিফাই, ওটার নামটা হলো ফর্টিফাই রাইটস, ফর্টিফাই রাইটস নামে একটা, এরা রোহিঙ্গাদের নিয়ে, এবং বাংলাদেশ, মায়ানমার এবং থাইল্যান্ড নিয়ে কাজ করে। তারা প্রথম একটা প্রেস রিলিজ দিয়ে এই প্রসঙ্গটা সামনে আনলো এবং প্রস্তাবের মতো করে, একদম প্রস্তাবের মতো করে আনলো যে আরাকানের সাথে যোগাযোগের জন্য আহ, একটা করিডোর অবশ্যই দরকার। এবং তারা সেখানে আরো বলল বাংলাদেশ ও আরাকান আর্মি এই মানবিক করিডোর জন্য আলোচনা করা উচিত, নিজেদের মধ্যে পরামর্শ তারা আলোচনা করা উচিত, এই এই প্রস্তাব দিয়ে বসলো। সেই সময় কিন্তু আপনার মনে আছে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তার মাঝামাঝি ধরেন এই মার্চের পরপরই উনি প্রথম ফ্লোট করলেন যে আহ, ইয়েতে আরাকানে তো কোনো ইয়ে নাই কিনা কই যে সরকার বলে কিছু নাই, একটা একটা ফোর্স আছে, যে ফোর্সটা আরাকান দখল করে আছে, রাখাইন দখল করে আছে, একটা ফোর্স আছে যেটা নন গভর্নমেন্টাল। উনি এমন ভাবে বলছেন যেটা, এটার কোনো দেশ নাই, এটার কোনো ইয়ে নাই, স্বীকৃতি নাই, কোনো কিছু নাই, এরকম একটা শক্তি দখল আছে, সুতরাং তাদের সাথে তো আমাদের কিছু একটা যোগাযোগ, উনি মিনমিনে বলে একটু করলেন। এরকম করতে করতে আপনি দেখেন আসলেন কালকে হলো আবার গুতেরেস। কালকে আবার বলছেন সীমান্ত নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। হ্যাঁ, ওই তো, আমি ওই ক্রনোলজিক্যালি কেমনি জিনিসটা বাংলাদেশের ঘাড়ে চাপলো আপনি দেখেন, এর পরপরই আসলেন হলো গুতেরেস, গুতেরেস এসে তো সরাসরি প্রস্তাব, এবং গুতেরেস গেলেন, উনি বাংলা জয় করলেন, কক্সবাজার জয় করলেন, নামাজ রাখলেন, রোজা রাখলেন, দোয়া করলেন, এবং ইউনূস সাহেব ওখানে আহ, ইয়ে ভাষায়, চাটগাঁয়া ভাষায় বক্তৃতা দেন মোটামুটি। মানে ইয়েরা, আরাকানিরা যা বলে, মানে রাখাইন আরাকান আর্মি যা বলে এই রোহিঙ্গাদেরকে, যে এরা তো ইয়ে বাঙালি, এরা তো রোহিঙ্গা বলে কোনো জিনিস, এরা হলো বাঙালি,
এরা এখানকার কেউ না, এরা এখানে আসছে, এদেরকে এখানে থাকতে, যে কথাটা বলে উনি ওটা প্রতিষ্ঠিত করলেন। এবং তারপরে থেকে কিন্তু এই করিডোর আলোচনাটা ব্যাপকভাবে ইহা আর অল অফ এ সাডেন আচমকা আজকে এসে পররাষ্ট্র উপদেষ্টা এই ঘোষণা দিয়ে দিলেন যে ওনারা নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন। এখন এই নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু আমি আপনাকে জানিয়ে রাখতে পারি যে আহ, সরকারের মধ্যে উপদেষ্টা পরিষদেও কিন্তু এই বিষয়টা আলোচনা হয় না, এবং উপদেষ্টারা এই ব্যাপারে দ্বিধাবিভক্ত। যারা মিনিমাম সেন্সেস আছে যে এই করিডোরটিতে কি হতে পারে এবং করিডোর নামে কি হয়, মিনিমাম সেন্স যাদের আছে, তারা কিন্তু এটার পক্ষে ছিল না। বা এই আলোচনাটাই এটা এটা প্রধান উপদেষ্টা এবং খলিলুর রহমান সউদ্যোগে এটা জাস্ট চাপায় দিছে বাংলাদেশের ঘাড়ে। এবং পররাষ্ট্র উপদেষ্টা উনি যেহেতু পররাষ্ট্র বিষয়ক, উনি এসে এই ইয়েটা, কিন্তু উনি একটা রিয়েল কথা বলে ফেলছেন কিন্তু, যেটা আপনি বললেন যে সীমান্ত এখন আর একটা কি বলে নিয়ন্ত্রণের বাইরে। দেশহীন শক্তির দখলে এখন বাংলাদেশ মায়ানমার যে সীমান্তের কথা উনি বলছেন, উনি কিন্তু সত্য কথা একটু বলে দিয়েছেন, কিন্তু ওনার ঘাড়ে চেপে কিন্তু জিনিসটা ঘোষণায় আসলো। যাই হোক, এখন কিন্তু আপনি নিশ্চিত থাকেন যে এই জিনিসটা খুব সহজে যাবে না। আমি জানি না এটা কি কারণে হচ্ছে, তবে কতগুলো কারণ যেগুলো বলা হয় সেগুলো কিন্তু বিভিন্ন সময় আলোচনা হয়েছে, যেমন আরাকান করিডোরে আর্মির। কি হতে পারে সাইফুল ভাই? এটা নিয়ে অনেকের অনেক জিজ্ঞাসা। সেটা আপনি করিডোরে বলছি। কি হুম, আরাকান আর্মির একটা জিনিস আছে, আপনি জানেন আরাকান আর্মি কিন্তু চাইনিজ অস্ত্র নিয়ে কিন্তু যুদ্ধ করে। ঠিক আছে, ওরা চাইনিজ অস্ত্র নিয়ে কিন্তু চায়নার সাথে ওদের কিন্তু সম্পর্কটা ওরকম জোরালো না। বাট আবার চায়নার সাথে ওরা যোগাযোগ রাখে এবং চায়না থেকে সুবিধা নেয়, কারণ চায়নার অনেকগুলা বন্দর এইটা সেটা স্থাপনা এই 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 ইয়েতে রাখাইন এলাকার মধ্যে বঙ্গোপসাগরীয় এবং ওই যে নদীটা কি বলে ওটাকে, কি নদী যেন, নাফ 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 নদী। নদী, ওই ইরাবতী নদী, সরি ইরাবতী নদী, ইরাবতী নদীর উপর ইরাবতী। আর নাফ তো হলো সীমান্ত, আর ইরাবতীটা হলো ওদের ভেতর দিয়ে। ওর ভিতরে কিন্তু অনেকগুলো স্থাপনার সাথে চীনের সম্পর্ক আছে। চীন কিন্তু একটা কি বলে বেসরকারি যোগাযোগ ওদের সাথে আছে, কিন্তু ওরা কিন্তু প্রকাশ্যে কিন্তু আরাকান আর্মিকে সাপোর্ট করে না। এই জন্য তারা মিয়ানমারের জান্তাকে স্ট্রংলি সাপোর্ট করে। মিয়ানমারের জান্তা এখন পর্যন্ত চাইনিজ অস্ত্র এবং চাইনিজ কি বলে জঙ্গি বিমান থেকে শুরু করে সবকিছু তারা ব্যবহার করে। হ্যাঁ, তো চায়নার সাথে তাদের ইয়ে সম্পর্ক। এখানে আবার ভারতও আছে। হ্যাঁ, ভারতেরও এখানে মিনি বন্দর, এই বন্দর সে বন্দর, নদী বন্দর এগুলো করে কিন্তু ভারতও এখানে একটা অবস্থান করে, কারণ ভারত ওরা এই আমাদের আমাদের জামাতে ইসলামী চায়নার কাছে আবেদন করছে ওইখানে একটা রোহিঙ্গা মুসলমান রাষ্ট্রের জন্য। মুসলমান রাষ্ট্র করার জন্য। কিন্তু এখন আপনি বলতে পারেন যে এখানে কি হচ্ছেটা হলো আরাকান আর্মি যেটা চাচ্ছে, আরাকান আর্মির যে মাদার অর্গানাইজেশন মানে ফাদার অর্গানাইজেশন বলে, যে ফাদার অর্গানাইজেশন যে পলিটিক্যাল উইং যেটা তাদের, আপনি ম্যানিফেস্টো অনেকদিন ধরে এই জিনিস কিন্তু তারা তাদের ইয়ের মধ্যে দেওয়া আছে, তাদের ওয়েবসাইট গুলোতে সবগুলো দেওয়া আছে, যে কি সেটা হলো তারা ওখানে একটা রাষ্ট্র গড়তে চায় যেটা ইসরায়েলের মতো শক্তিশালী হবে। এর বাইরে কিছু নাই কিন্তু তাদের কথাবার্তায়। তার মানেটা কি, তাদের একটা ভিশন যে এই অঞ্চলের মধ্যে একটা রাষ্ট্র হবে ইসরায়েলের মতো। তার মানে ইসরায়েল কি করে, ইসরায়েল পুরো মিডল ইস্ট দাবড়ায় বেড়ায়, তারা দাবড়ায় বেড়াবে। এবং এর সাথে আরো দুটো সশস্ত্র গোষ্ঠী কিন্তু সম্পৃক্ত, এরা তিনটা সশস্ত্র গোষ্ঠী কিন্তু একসাথে হয়ে কাজ করে, আরো দুটো আছে। তো তারা কিন্তু এই এলাকার মধ্যে একটা দেশ গড়তে চায় যে ইসরায়েলের মতো শক্তিশালী। এটা কিন্তু আইডিয়া, বাট দেয়ার আর লট অফ আইডিয়াজ আছে কিন্তু। আইডিয়াজ এর মধ্যে যেটা ধরেন জামাত বলছে যে একটা ইসলামী রাষ্ট্র গড়ে তোলো, আবার চায়নার আছে একটা বুদ্ধিস্ট রাষ্ট্র গড়ে তোলা, আবার বলা হচ্ছে যে আমেরিকার একটা প্রস্তাব আছে যে এইখানে একটা খ্রিস্টান রাষ্ট্র গড়ে তোলা। কিন্তু এগুলোর কোনো কিছু কিন্তু কেউ অফিসিয়ালি বলে নাই, বাট একটা রাষ্ট্র গড়ার যে একটা পরিকল্পনা সবার মিলে আছে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু এক একজনের ইন্টারেস্ট একটা। এখানে রাষ্ট্র হতে গেলে চায়না একভাবে রাষ্ট্র দেখতে চায়, ঠিক আছে, আর আমেরিকা আরেকভাবে রাষ্ট্রটা দেখতে চায়। দুইটা দুই ধরনের। আর এদিকে বাংলাদেশের যে ইসলামপন্থীরা একটা ইসলামী রাষ্ট্র দেখতে চায়। কারণ ইসলামী রাষ্ট্র দেখতে গেলে নিজের ভূখণ্ড যদি চলে যায় তখন কি হবে, সেটা কিন্তু কেউ বলছে না। এই তিনটার মধ্যেই কিন্তু জামাতের যে উদ্যোগ বা একটা ইসলামের, সেটা কিন্তু বাংলাদেশের ভূখণ্ড চলে যেতে পারে, এখানকার মুসলিমরা সেটা মিলে একটা এই প্রতিষ্ঠা করতে, কক্সবাজার সব এলাকা নিয়ে। আবার আমেরিকার যে উদ্যোগটা, এটা সবাই জানে, অফিসিয়ালি হয়তো বলা হয় না, কিন্তু আমেরিকা কিন্তু এখান থেকে করিডোর চাচ্ছে অনেকদিন ধরে। তাদের যে প্রশান্ত মহাসাগরীয় এলাকার ইন্দো প্যাসিফিকের অনেক বড় সেকেন্ড ইন কমান্ড কিন্তু কিছুদিন আগে বাংলাদেশ ঘুরে গেছেন। ঠিক আছে, ওনার চীন সফরের আগেই, প্রধান উপদেষ্টা চীন সফরের আগে কিন্তু এসে গেছেন, কারণ তারা ওই আইডিয়া নিয়ে কাজ করে, তারা চায় করিডোর। কিন্তু দুঃখজনক হলো জানেন, এই করিডোর শুধু কেন বাংলাদেশ থেকে,
এই প্রশ্নটা কেউ করছি না আমরা। আমরা কেউ এটা কিন্তু আমাদের কোনো আহ, আমি দেখি না আমাদের রিপোর্টিং গুলোতে কেন বাংলাদেশ এটা দিতে যাবে, যেখানে ইউএন বা পশ্চিমা শক্তি বা যে কেউ তারা বিভিন্ন ভাবে কিন্তু ওখানে আহ, ইয়ে করতে পারে। আপনি এয়ারলিফটিং করেও তো ওরা খাদ্য পাঠাতে পারে, এইড পাঠাতে পারে, সবকিছু পারে। কেন করিডোর লাগবে? এক। দুই নম্বর হলো ওখানে কিন্তু আপনার ওই যে নাফ এবং এর সংযোগস্থলে এখানটা পুরোটা রাখাইনের এলাকা, ওইটা কিন্তু আরাকান আর্মির এখন দখলে। আগে না হলে এটা আরাকান আর্মির দখলে ছিল না, তাতাবোর বা জান্তা বাহিনী যেটা ওদের সাথে ছিল না, ওরা দখলে ছিল। কিন্তু এখন তো আরাকান আর্মির দখলে। তাহলে বঙ্গোপসাগরীয় উপকূল কেন ব্যবহার করতেছে না? ওদের বন্দর আছে, সীতাও বন্দর আছে, সেখানে ব্যবহার করতেছে না। মানে ওইটা না, আমাদের ভিতর দিয়ে লাগবে। এখন কেন আমাদের ভিতর দিয়ে লাগবে এবং আমরা কেন এটা করতে, এটি হলো এখন সবচেয়ে বড় প্রশ্ন, যে আমাদের এত আগ্রহ কেন? ওয়াই? আমাদের সবার আগ্রহ না, দুই তিনজন লোকের আগ্রহ শুধু। প্রথমত আমাদের আগ্রহ নিয়ে কথা আছে, আবার আমেরিকা বা পশ্চিমারা কেন শুধুমাত্র বাংলাদেশ দিয়ে নিতে চায়? কেউ কেউ আবার বলে চীনও যেহেতু এটা ইন্টারেস্টেড, চীনের ভিতর দিয়ে কেন দেয় না? এটাও বলা হচ্ছে। ঠিক আছে, চীনের ভিতর দিয়ে কেন মানবিক করিডোর শুধু বাংলাদেশের কেন? এখানে একটা সবচেয়ে বড় জিনিস ব্যবহার হয় সবসময়, আহ, আহ, একটা আশঙ্কা, সেটা হলো যে ধরুন আপনি এই করিডোরটা দেওয়ার সঙ্গে সঙ্গে কি হবে জানেন? আরো বড় ইনফ্লাক্স হবে, কারণ নিরাপদ করিডোর। তখন তখন বলা হবে জাতিসংঘ নিয়ন্ত্রণ করতেছো, একটা ইনফ্লাক্স হওয়ার সম্ভাবনা। আমার যেটা সন্দেহ, যে আর একটা বড় ধরনের মানে ওয়েভ আসতেছে, রোহিঙ্গা রিফিউজিদের একটা ওয়েভ আসছে, যেটা আর ঠেকাইতে পারবে না বাংলাদেশ, কারণ এটা তো মানবিক করিডোর দিয়ে দিচ্ছে জাতিসংঘে। আর জাতিসংঘ এখানে যখন নিয়ন্ত্রণ নিতে পারবে না, দেখেন দুইটা পার্ট। একটা হলো বাংলাদেশ দিয়ে করিডোর দিয়ে যায়, তখন বাংলাদেশ অঞ্চল জাতিসংঘ থাকবে ব্যবস্থাপনায়, কিন্তু নিরাপত্তাটা কে দেখবে? এটা কিন্তু সেটেল না, এটা কিন্তু এখনো প্রকাশিত না কে নিরাপত্তা। এখানেও কিন্তু কোশ্চেন আছে। বাংলাদেশ পার্টে না হলে বাংলাদেশ আর্মি দেখলো, বা বাংলাদেশের বর্ডার গার্ড দেখলো, বা একটা ফোর্সেস তৈরি করা হলো, যে এই 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 করিডোরের নিয়ন্ত্রণ করার জন্য একটা ফোর্স তৈরি করা হলো, তারা করলো। কিন্তু মায়ানমার পার্ট বা আরাকান পার্টে কে করবে? আরাকান পার্টে যদি আপনার নিরাপদ না রাখতে পারে, বাংলাদেশ পার্টে নিরাপদ রেখে তো লাভ নেই। কারণ আপনার মানবিক সাহায্যটা পৌঁছাতে হলে আরাকানকেই আপনি নিরাপদ রাখতে হবে। আরাকানে আপনার যদি নিরাপদ না রাখতে পারেন ওই করিডোর, তাহলে আপনার এই মানবিক সাহায্য বাংলাদেশের ভিতর দিয়ে কোথায় নেবে না। তো ওই পার্টের নিরাপত্তা কে দেখবে? সেটা কি জাতিসংঘ শান্তিরক্ষী দেখবে? সেটা তো বাংলাদেশ দেখতে পারবে না, কারণ বাংলাদেশ তাদের বাউন্ডারিতে যেতে পারবে না। আবার সেখানে মায়ানমার আর্মি নাই, সেখানে আছে আরাকান আর্মি, যাদের সাথে আমাদের অফিসিয়াল কোনো সম্পর্ক নেই। তাহলে ওই জায়গার নিরাপত্তা কে দেখবে? বাংলাদেশে বর্ডার পর্যন্ত না হলে বাংলাদেশ পৌঁছাইলো, তারপরে তারপরে যদি নিরাপত্তা না থাকে, এবং সেটা যদি জাতিসংঘ নিরাপত্তার বা শান্তিরক্ষী বাহিনী হয়, সেটাতে কারা আসবে? হু এই শান্তিরক্ষী বাহিনী আমেরিকা আসতে পারে, এই শান্তিরক্ষী বাহিনীতে ফ্রান্স আসতে পারে, এই শান্তিরক্ষী বাহিনীতে অন্যরা আসতে পারে, ব্রিটেন আসতে পারে। সো অ্যাকচুয়ালি হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন, এটার কিন্তু ক্লিয়ার কাট কোনো আইডিয়া এখন পর্যন্ত নাই। যে আপনার সবচেয়ে বড় করিডোর তৈরি করাটা বড় বিষয় না, করিডোরকে নিরাপদ রাখা ওটা হলো বড়। এখান দিয়ে স্মাগলিং, কারণ এই অঞ্চলটা মাদকের স্মাগলিং, এই অঞ্চলটা হলো হিউম্যান ট্রাফিকিং এর একটা অঞ্চল, যেখান দিয়ে ধরুন মালয়েশিয়াতে পাচার হচ্ছে, যেখান থেকে অস্ট্রেলিয়া পাচার হচ্ছে, যেখানে নিউজিল্যান্ডে পাচার হয়, যেখানে থাইল্যান্ডে পাচার হচ্ছে, বিভিন্ন জায়গায় পাচার হচ্ছে। তো এটা একটা হিউম্যান ট্রাফিকিং এর কিন্তু করিডোর, এট দ্য সেম টাইম এটা হলো মাদকের করিডোর। এখন এই করিডোর আসলে কি কাজে ব্যবহার হবে? শুধু যদি মানবিক ত্রাণ বা ত্রাণ সাহায্যের জন্য হয়ে থাকে, তাহলে এটার নিরাপত্তা কে দেখবে? এটা তো ফিক্সড হইতে হবে আগে। সেটা না নিশ্চিত হয়ে আপনি করিডোর দিয়ে দিলেন, আর সেই করিডোর দিয়ে আপনি আবার জোয়ারের মতো করে রোহিঙ্গারা আসলো, অথবা ওই পার্টটা, ওই যে আমি যে বললাম ওই সংখ্যাগুলো চলে আসবে। এখানে কি আমেরিকা আসতেছে, না ফ্রান্স আসতেছে, না ব্রিটেন আসতেছে, না কে? তো এই 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 সংখ্যাগুলো থেকেই যাবে অনেকগুলো, বুঝছেন? জটিল বিষয়গুলোকে খুব সহজভাবে দুইটা ভাষায় বলে দিলে আমরা নীতিগত সিদ্ধান্ত নিচ্ছি, কিন্তু আসল ইয়েগুলো আরেকটা আরেকটা মানে বড় জিনিস যেটা এই প্রথম প্রকাশ পেল, সেটা হলো অনেক বড় বিষয়, কিন্তু এটাও মানে গুরুত্ব পায় না আমাদের আলোচনার মধ্যে। সেটা হলো দেখেন, জাতিসংঘ মধ্যস্থতা করতেছে কোন জায়গায়? বাংলাদেশ এবং আরাকান আর্মির সাথে। এই জায়গায় কিন্তু জাতিসংঘ মধ্যস্থতা করতেছে। জাতিসংঘ কিন্তু আরাকান আর্মি এবং মিয়ানমারের সাথে কিন্তু মধ্যস্থতা করতেছে না, সেটা মধ্যস্থতা কে করতেছে? বাংলাদেশ। তো বাংলাদেশ কতগুলি রিস্কের মধ্যে পড়লো।
আমি বুঝাইতে পারছি যে জাতিসংঘের তত্ত্বাবধানে একটা করিডোর হবে। সেই করিডোরের বাংলাদেশ এবং আরাকান আর্মির মধ্যে মধ্যস্থতা করতেছে হলো জাতিসংঘ, আবার বাংলাদেশ করতেছে হলো কি না কই যে আরাকান আর্মি এবং মিয়ানমারের সাথে বাংলাদেশ মধ্যস্থতা করতেছে। তাহলে বাংলাদেশ তো বলে যে আমরা এখন পর্যন্ত তাদেরকে স্টেটহীন মনে করি বা মনে করি, কিন্তু করলে কি হবে? মাঝখানে মধ্যস্থতা করার কথা উঠছে যে বাংলাদেশ সেটা করছে। কিন্তু এই যে করছে, এখানে শত্রু কে হচ্ছে? এক নাম্বার শত্রু কিন্তু বাংলাদেশ হচ্ছে। বাংলাদেশকে কিন্তু বলি, আপনি খেয়াল করে দেখেন, আরাকান আর্মি যদি কোনদিন শত্রু মনে করে বাংলাদেশকে মনে করবে, মিয়ানমারও যদি শত্রু মনে করে মিয়ানমার মনে করবে। আর মিয়ানমার যদি এটাতে অ্যাগ্রি না করে, তাহলে তো মিয়ানমার সারা জীবনের জন্য বাংলাদেশের শত্রু হয়ে গেল। ঠিক আছে, যদি অ্যাগ্রি না করে, তাহলে ওইটা নিরাপত্তা কে দিবে? যদি মিয়ানমার অ্যাগ্রি না করলো, মিয়ানমার যদি বললো নো, এরকম কোনো করিডোর আমরা মানি না, তাহলে আরাকান বা রাখাইন অঞ্চলে এবং বাংলাদেশ অঞ্চলে বাংলাদেশ দেখলো, রাখাইন অঞ্চলে কে দেখবে? কে নিশ্চয়তা দিবে এই করিডোরটা? তখন শান্তিরক্ষীর ব্যাপার আসবে। তো শান্তিরক্ষীতে কারা আসবে? গড নোস। তখন ওই যে আবার ষড়যন্ত্র তত্ত্বগুলো, খ্রিস্টান রাষ্ট্র, মুসলমান রাষ্ট্র, বুদ্ধিস্ট রাষ্ট্র, এরকম বহু রাষ্ট্রের যে কথাগুলো আছে, যে ষড়যন্ত্রগুলোর কথা শুনে, সেগুলো সামনে চলে আসে। এবং আপনি যে বললেন আর একটা ঢল আসতেছে রোহিঙ্গা শরণার্থীদের, কালকে বাংলাদেশের মিডিয়ায় কিন্তু ছাপা হয়েছে আরো নতুন এই পরিমাণ লক্ষাধিক শরণার্থী ঢুকে পড়ছে কিন্তু এর মধ্যে। ঢুকে পড়ছে। দেখেন, ওই যে টেস্ট করা হয়েছিল যে করিডোরটা, আমার ধারণা সেগুলো দিয়ে ঢুকে যায়। এখন আরাকান আর্মি কি করছে? এই সুযোগে আরাকান আর্মি সমস্ত রোহিঙ্গাকে ফেলে এই মানবে, বললে আমরা কোনো আক্রমণ করবো, তোমরা ওদেরকে বাড়িতে বাড়িতে যায় মাইকিং করবে, তোমরা এই রাস্তা দিয়ে চলে যাও, আমরা তোমাদের আক্রমণ করবো না। ও মানুষ চলে আসবে, ওরা প্রচার করবে বাংলাদেশে তোমাদের নিরাপদ জায়গা, তোমাদের জন্য বাংলাদেশে জায়গা খালি করা হচ্ছে, চিটং দেওয়া হচ্ছে, কক্সবাজার দেওয়া হচ্ছে, তোমরা ওদিকে চলে যাও। ওরা একটা, যখনই দুর্গত মানুষ কি করে নিশ্চয়ই নিরাপদ জায়গা খোঁজার চেষ্টা করবে। ওরা যখনই এরকম অ্যাট্রোসিটিস চালাবে, বিভিন্ন জায়গায় হামলা করবে, দেখবেন যে আগুন ধরাবে, এই করবে সে করবে, যেটা করে এগুলোর পাঠাইছে, সেটা করছে মিয়ানমার আর্মি। আর এখন আরাকান আর্মিও কিন্তু সেম কাজটা করবে। কারণ আরাকান আর্মির বিরুদ্ধে যুদ্ধটা মিয়ানমারের যে মিয়ানমার সরকার এদেরকে দৌড়াইছে, মানে পাঠায় দিছে এইদিকে, সেই মিয়ানমার সরকারের সাথে কিন্তু আরাকান আর্মির সাথে মিলে, এই আরাকান আর্মির বিরুদ্ধে মিয়ানমার সরকারের সাথে মিলে কিন্তু এই রোহিঙ্গারা আবার যুদ্ধ ইয়াতে করছে। যুদ্ধ করতেছে। তো রোহিঙ্গারা, এই আরাকান আর্মি এত সহজ যে বাংলাদেশ বললো, আরাকান আর্মি মেনে নিল, রোহিঙ্গাদেরকে একেবারে শান্তিতে, সুখে শান্তিতে দুধে ভাতে রাখবে, এটা বিশ্বাসযোগ্য? আর জাতিসংঘ বলতেছে, এটা কি বিশ্বাসযোগ্য? জাতিসংঘ এইখানে ফোর্সেসটা কি? আপনি নিরাপত্তা প্রশ্নটা প্রথম, কেন প্রথম? অনেকগুলো ব্যাপার আছে এখানে। আর্মস স্মাগলিং হতে পারে, বাংলাদেশের ভিতরে আর্মস স্মাগলিং এর ব্যাপার ঘটতে পারে। মিনিমাম আপনি বলছেন যে আমরা শুধু মাল পাঠাবো, আমাদের পররাষ্ট্র বিভাগ বলছে মাল পাঠাবো। তো মাল যে পাঠাবেন, সেই ভেহিকলটা ফেরত আসবে না? ফেরত আসবে তো, নাকি? তো সেটা খালি আসবে, না ভর্তি হয়ে আসবে, না অস্ত্র আসবে, না মানুষ পাচার হবে? আপনি জানেন কি করে? আপনি তো এখনো নিশ্চিত না, যেহেতু আপনি এখন পর্যন্ত সিকিউরিটি ব্যাপারটা কনসার্ন, যে ব্যাপারটা এখনো আপনি ফয়সালাই করেন নাই, আলোচনাই আসে নাই, সামনেই আসে নাই। উনি বলতে যে আমরা শুধু মাল পাঠাবো। আরে মাল পাঠাবেন, খুব ভালো কথা, মাল পাঠায়, খালি ট্রাকটা যে আসবে, সেই খালি ট্রাকে কি আসবে? এটা এটা তো আগে নিশ্চিত হতে হবে। সেটার কোনো খবর নাই এমনি। আমি জানি না এখানে সামথিং, বুঝছেন, যেহেতু আহ, মানে একটা সরকার ধরেন ক্ষমতায় আসার, একটা ইন্টারিম সরকার বলা হচ্ছে, ইন্টারিম গভর্নমেন্ট, সে ক্ষমতায় আসার 3 মাসের মধ্যে যখন এই ধরনের আইডিয়া নিয়ে লাফালাফি শুরু হয়, তখন সন্দেহ জাগে, অবশ্যই সন্দেহ জাগে। কারণ আপনি আল জাজিরায়, আল জাজিরার যে ইন্টারভিউর কথা আপনি বলেন, সেই আল জাজিরার ইন্টারভিউর একটা বড় পার্ট আছে। বড় পার্টটা কি জানেন? বড় পার্টটা হলো আল জাজিরা ইন্টারভিউর আগে একটা জিস্ট বলেছে। জিস্ট গুলা 3টা লাইন আমি একটা বলি। সে 3টা লাইনের মধ্যে আল জাজিরার কথা যদি আপনি শোনেন, তাহলে শেখ হাসিনার পতন কেন হয়েছে, এটা তারা সিনপসিস, মানে ধরেন 30 সেকেন্ড বা 1 মিনিটের মধ্যে বলে দিছে। 1 নম্বর তারা বলছে হ্যাঁ মাস প্রোটেস্ট হয়েছে, মানে ব্যাপক বিক্ষোভ হয়েছে। 2 নম্বরই বলছে ইন্টারন্যাশনাল প্রেশার। তারপরে 3 নম্বর আরেকটা বলছে, যেটা হলো শেখ হাসিনার জন্য যে শেখ হাসিনার হায়ারকিতে হাই র্যাঙ্কিং এর মধ্যেই কিন্তু শেখ হাসিনার পতনের জন্য চেষ্টা চালানো হয়েছিল, এটা তারা বলতে চায়। কিন্তু 2 নম্বরে কিন্তু ইন্টারন্যাশনাল প্রেশারের কথা বলছে। তা এখন তো বোঝা যায় যে একটা সরকার সরে যাওয়ার 3 মাসের মধ্যে যখন আপনি
ঢাকা ইউনিভার্সিটি যে বক্তৃতা শুরু করে দেন, সন্দেহ জাগে না? জাগে কিনা? আমার তো মনে হয় তাই। আপনার অগাস্টে ক্ষমতায় আসলেন, আহ, দেরি করেন না কিন্তু, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, নভেম্বর 3 মাসের পরেই এই আইডিয়া ফ্লোট করে দিলেন। তার আগে কিন্তু মার্কেটে আনাছে, এই খুল্লুর রহমান হাই রিপ্রেজেন্টেটিভ হওয়ার পরই কিন্তু এটা মার্কেটে ছিল যে জাতিসংঘ এরকম একটা প্রস্তাব দিছে। এবং তখন বলাও হতো, বিভিন্ন জন বলতেও শুনেছি, বিভিন্ন নিরাপত্তা বিশ্লেষক বলেছে যে এটা অলরেডি এটা পরীক্ষা করা হয়ে গেছে, যে কোন রাস্তা দিয়ে যাবে এটা পরীক্ষা করা হয়েছে। আরে ভাই, আপনি আরাকান এরিয়াতে কোন দিয়ে কেমনে যাবে আপনি কি করে পরীক্ষা করলেন, যদি আপনাদের মধ্যে কোনো যোগাযোগ, মানে প্রিভিয়াস যোগাযোগ না থাকে? এই বিষয়টা নিয়ে সাইফুল ভাই, সরকারের মধ্যে বিস্তারিত আলোচনা হয়েছে এমন যেমন প্রমাণ নাই। আর বিএনপি খুব একটা ভাইটাল ইস্যু সামনে আনছে এখন, রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা প্রয়োজনই মনে করা মানে, মনে করা হয়নি। না, সেটাই তো এবং আমি তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য আবার স্টার লিঙ্কে কানেক্ট করা হয়েছে। আবার স্টারলিংকের মজার ঘটনা কি দেখছেন আপনি? প্রেস উইং থেকে বলতেছে, প্রেস উইং এর যে ইয়েটা, বিবৃতিটা বা বক্তব্যটা কেমনে আসছে জানেন? এটা নাকি ইউনূস সাহেব নিজে এই অনুমোদন, ইউনূস সাহেব অনুমোদন দেয় কি করে? কে সে? স্টারলিংক অনুমোদন দেবে আমাদের বিটিআরসি। হ্যাঁ, লাইসেন্স দিয়ে দিছে ইউনূস সাহেব, একদম সরাসরি বলছে ইউনূস সাহেব এটা দিছে লাইসেন্স। আরে ইউনূস সাহেব তো প্রধান বলছে, উনি লাইসেন্স দেওয়ার কেটা? তাকে তাকে ওই যে মিউনিসিপাল কর্পোরেশনের যে ওই যে ট্রেড লাইসেন্স দেওয়ার ক্ষমতা পর্যন্ত এখন ওনার হাতে চলে গেছে, দেখা গেল। গভর্নমেন্টের বিভক্তিটা কেন এখানে? আপনি আপনি যে কথাগুলো আমি বললাম, আপনি কি মনে করেন এই কথাগুলো বিভিন্ন জায়গায় আলোচনা হচ্ছে না? তো সরকারের মধ্যে যারা মিনিমাম সেন্সে আছে তারা জিনিসটা দেখতেছে না, যেটা কত তাড়াহুড়ো করে কিভাবে একটা দুর্ভিক্ষের আপনি সারা দুনিয়ার কোনো পত্রিকায় খবর নাই যে আরাকানে দুর্ভিক্ষ, শুধু বাংলাদেশ জানে আরাকানে দুর্ভিক্ষ। জাতিসংঘ বলছে আরাকানে দুর্ভিক্ষ, বাংলাদেশ লাফাইতেছে আরাকানে। এটা কি বোঝায় যেন এটা প্রি প্ল্যান্ড? এবং যাদের মিনিমাম সেন্সেস আছে তারা কি এই প্রি প্ল্যান্ড ইয়েতে মত দিবে? মিনিমাম সেন্স যাদের আছে, এবং মিনিমাম যা যা দেশটারে যে দুর্নীতি ভালোবাসে। নিয়ে জাতিসংঘের তো মাথা ব্যথা নাই, আরাকান নিয়ে ভীষণ চিন্তিত। হ্যাঁ, আর সারা দুনিয়াতে কেন, গাঁজার ব্যাপারে জাতিসংঘ কিছু করতে পারবে না। গাঁজায় মানুষ কি বলে, ওখানে তো শিশুদেরকে পর্যন্ত মেরে শেষ করতেছে, আর এখানে আরাকান নিয়ে ওনারা ঠেলাঠেলি। জাতিসংঘে একটা করিডোর ওনারা ঠিক রাখতে পারছে? পারেনি। তো যাই হোক, এটা বোঝায় যে এটা প্রিকনসিভড আইডিয়া, এবং এটা অনেক দিন ধরে এই আইডিয়াটা চলে আসতেছিল, এবং জাতিসংঘের কে সামনে রেখে ইউনুস এবং তার বাহিনী কে দিয়ে এই কাজটা করানো হচ্ছে। বা আমার ধারণা ইউনুস সাহেবকে বোধহয় আমেরিকা একটা শর্তই দিয়ে দিছে যে তুমি এই কাজ যদি করো তবে আমরা তোমারে যান বাঁচাবো, নাইলে কিন্তু তোমার, আমার ধারণা এই এরকম কোন, আমার এটা ধারণা, আমি সরি আই ডোন্ট হ্যাভ ইনফরমেশন, বাট ইউনুস সাহেবের ভালনারেবিলিটি দেখে, ইউনুস সাহেবের যে মানে উনি যেরকম ধরেন দুর্বল প্রকৃতি দেখে, উনি যে আমেরিকা ভীতি দেখে মনে হয় যে আমেরিকাকে এইটা দিয়ে যে কোনো মূল্যে আমেরিকার সমর্থন আদায়। খলিলুর রহমানের কিন্তু এইগুলো কিন্তু অনেকবার বলেছেন যে আমাদের সাথে আমেরিকার খুব ভালো যোগাযোগ, এই সেই, আমরা এই করতেছি, আমরা ওই করতেছি, সেই করতেছি, কিন্তু কি কোনো কিছু ভিজিবল না। একটাই ভিজিবল এখন দেখা যায় হলো আরাকান, আরাকানের সাথে বা রাখাইন এলাকায় আরাকান আর্মির সাথে যোগাযোগ, এছাড়া তো কিছু। আর আপনি এই পর্যন্ত কতজন আমেরিকা নিয়ে এই আরাকান ইস্যুতে এই করিডোর প্রশ্ন যখন আলোচনা আসে, কতগুলি আমেরিকান প্রতিনিধি দল আসছে খেয়াল করে দেখ। আমি সন্দেহের কথা বলছি, কিন্তু ওইটা সন্দেহের ব্যাপার না, যেটা ওই যে লেফটেন্যান্ট জেনারেল যে আসছে ইন্ডো প্যাসিফিকের যে ডেপুটি কমান্ডার, এটা সন্দেহের ব্যাপার না। সে আসছে ওই জন্যই, সে আসছে চীনের ব্যাপারে ব্রিফ করার জন্য, যে চীনের গেলে আপনি কি কি করতে পারবেন, কি কি করতে পারবেন না, বা আরাকানের ব্যাপারে কি, ওইটা ব্রিফ করার জন্য আসছে। আপনি খেয়াল করে দেখেন, পুরো একটা জাতিকে অন্ধ করে রাখা হয়েছে যে একটা জায়গায় মানবিক করিডোর দিতেই হবে। এত জায়গা থাকতে কেন বাংলাদেশটা মানবিক করিডোর হবে? এতগুলি জায়গা আপনি চীন থেকে নেন না কেন? আপনি চীন থেকে নেন না কেন? আপনি কেন বঙ্গোপসাগর দিয়ে আসবেন না? আপনি কেন সমুদ্র বন্দর দিয়ে যাবেন না? আপনি কেন এয়ারলিফটিং করবেন না? আপনি এয়ারলিফটিং করেন, এয়ারড্রপ করেন, সরি এয়ারলিফট এয়ারড্রপ করেন আপনি। আর সব জায়গায় করা যায়, এখানে কেন করা যাবে না? না, সেটা হবে না, বাংলাদেশের ভিতরে দেড় আছে। এখন আমি জিনিস বুঝতে পারছি না, সেটা হলো বাংলাদেশের রাস্তা না হয়ে বাংলাদেশের আর্মি প্রোটেক্টেড রাখলো,
তো ওই ভেতরের যে রাস্তাটা সেটাকে প্রোটেকশন দিবে, সেখান দিয়ে যে অমানবিক কাজগুলো হবে না, সেখান দিয়ে যে চোরাচালান হবে না, সেখান দিয়ে অস্ত্র পাচার হবে না, এটা কে নিশ্চিত করবে? আর যদিও পররাষ্ট্র, আমি আবারও বলছি, পররাষ্ট্র বলছেন যে আমরা শুধু মাল নিয়ে যাব, তো মাল তো নিয়ে যাবেন, কিন্তু যেটা দিয়ে নিয়ে যাবেন সেটা তো ফেরত আনবেন। সেটা কি মাল নিয়ে আসবে এটা তো আগে নিশ্চিত হতো। একটু অস্ট্রেলিয়ায় যখন মানব পাচার হয় সাহুল ভাই, ওই ইন্দোনেশিয়া থেকে যে বোটটা আসে, বোটটা এমন বোট দিয়ে যে এই বোটটা ফেরত আসবে না, তো খুব খারাপ খারাপ একটা বোট দেয়, হ্যাঁ, ফেরত আসবে না। এর জন্য বোটটা ডুবে বা বোটটা সমস্যা হয়। আর আমার এখানে এই পরিবহনটা আসলে শেষ পর্যন্ত কিসে লাগবে, এটা একটু, সেটাই কিন্তু বড় একটা বিষয় কিন্তু এটা। ও আমি মানব পাচারের ক্ষেত্রে কিন্তু আরো বড় ডেস্টিনেশন, ইন্দোনেশিয়া একটা ডেস্টিনেশন, আবার একটা আছে মালয়েশিয়া একটা ডেস্টিনেশন। মালয়েশিয়া তো এই নিয়ে খুব বিরক্ত বাংলাদেশের উপরে, খুবই বিরক্ত যে রোহিঙ্গা যেগুলো আসতেছে সেগুলো কিন্তু এই সি দিয়ে তো যাচ্ছে। ওইদিকে গেছে, ইন্দোনেশিয়া হ্যাঁ, মালয়েশিয়া হয়ে গেছে। ওরা খুব বিরক্ত, কিন্তু এরা কিন্তু বারবার এই কথাগুলো, যতই রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া প্রশ্রয় দেওয়ার কথা বলে, কিন্তু এটা আবার বিরক্ত যে এরা ওরা অফিসিয়ালি নিতে রাজি আছে, হয়তো 1,000 2,000 অফিসিয়ালি নিবে, 5,000 নিবে, কিন্তু এই যে চড়াই পথে যাচ্ছে এটা তো মালয়েশিয়া পছন্দ করে না, থাইল্যান্ড পছন্দ করছে না, আপনার ইন্দোনেশিয়া পছন্দ করছে না, এই অঞ্চলের কেউই পছন্দ করছে না। অথচ সেইটারই একটা জিনিস, আপনি এই রুটটাকে আপনি ব্যবহার করেন যে এই দিয়ে কি হবে। এই বিষয়টা গুলো সাইমন ভাই, এই যে ও বিএনপির যে আপত্তিটা, বিএনপির যে কথাটা সবার সাথে আলোচনা করার দরকার ছিল। আলোচনা কি এখনো হতে পারে? অবশ্যই এখনো তো আলোচনা হতে, কেন এখনো নীতিগত সিদ্ধান্ত, এখনো তো বাংলাদেশ মানে নিজেকে সরায় নিতে পারে, বাংলাদেশ সন্দেহ প্রকাশ করলে তো সরে যেতেই পারে, এটা তো কোনো ব্যাপার না। বা বাংলাদেশ তার দেশের ভিতরে মানুষের ঐক্য নাই এই ব্যাপারে, এই কথা বলে তো বাংলাদেশ সরে যেতে পারে, কারণ এটা তো স্পষ্ট ঐক্য নাই। আপনি খেয়াল করে দেখেন, শেখ হাসিনা নাই মানে কি আওয়ামী লীগ নাই, এই তো। কিন্তু আওয়ামী লীগ তো এটা চায় নাই। তো আওয়ামী লীগ এখানে নাই, কিন্তু আওয়ামী লীগ কিন্তু এর পক্ষে না। এখন দ্বিতীয় শক্তি যেটা শক্তি যেটা মানে আপনি 70-75% মানুষ যদি ধরেন যে আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে ভাগাভাগি হয়েছে, ধরেন অনেকে হিসাব নিকাশ করে এটা বলে তো ভোটার যুদ্ধ, তাহলে আপনি 75% লোকের মতের বাইরে যে আপনি কাজটা করতেছেন, ধরেন জামাত এটা চাচ্ছে, সে হতে পারে, একমাত্র ওইটাই আছে একটা শক্তি যে এটা একটা দূরদর্শন দিয়ে আছে, কিন্তু তারাও এটা বুঝে উঠতে পারছে না, তারা এটা বুঝতে পারছে না জামাতিরা, যে এরা কিন্তু যদি টান দেয় চিটাং অঞ্চল নিয়েই টান দিবে, তখন কিন্তু বাংলাদেশের ভৌগোলিক অখণ্ডতা নষ্ট হবে এবং বাংলাদেশ যুদ্ধে জড়ায় যাবে, এতে কোনো সন্দেহ নেই। আবার যে আমেরিকাকে খুশি করার জন্য যদি এই কাজটা হয়, তাহলে কিভাবে যে আমার দেশের জনগণ চাচ্ছে না, এর জন্য আমি করলাম না, এটা কি গভর্নমেন্টের পক্ষে অবস্থান নেওয়া সম্ভব হয়? আর শুনেন, এটার পরিণতি কি হতে পারে, ইউনুসকে ক্ষমতা ছাড়তে হতে পারে, তো শেখ হাসিনা তো ক্ষমতা ছেড়ে গেছেই, তো উনি একটা উদাহরণ হইতে পারেন। কিন্তু তা না হয়ে উনি কিরণক হবেন, যদি হবেন, এটা তো কিছু না। কিন্তু বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ এটা চায় না, এটা জাস্ট দুই দলের মত থেকেই আপনি ধরে নেন। সংখ্যাগরিষ্ঠ মানুষ আর চায় না, না জানেও না বিষয়টা কি। না সেটা তো ভালো বটেই, কিন্তু করে, আমি দল হিসেবে বলছি, যদি এখন হ্যাঁ, বিএনপি কালকে থেকে স্লোগান দিয়ে নামে যে আমরা এই করিডোর চাই না, তো বিএনপির লোকরা তো আপনি এই জিনিস নিয়ে তো ওরা তাদের মধ্যে অলরেডি তো আওয়ামী লীগেররা কিছু জানে, শেখ হাসিনা খ্রিস্টান রাষ্ট্রের কথা বলছে, এই বলছে সে বলছে, বলছেন না? উনি তো সবসময় এই এই চক্রান্তের কথা বলছেন, এবং ওনাকে ক্ষমতাচ্যুত করার অভিযোগও উনি করছেন যে ওনাকে ক্ষমতাচ্যুত করতে চায় এই জন্য। হ্যাঁ, কিন্তু উনি শেখের বেটি, উনি ওটা মানে উনি বারবার বলছে আমি মুজিবের কন্যা। তো আওয়ামী লীগেররা কিন্তু জেনে গেছে, আওয়ামী লীগেররা কিন্তু তারা জানে তাদেরকে ক্ষমতাচ্যুত করা হয়েছে কিন্তু এটার কারণে, ইন্টারন্যাশনাল যে আমি বললাম আল জাজিরা কিন্তু দ্বিতীয় দ্বিতীয় ইয়েটাই দিছে হলো ইন্টারন্যাশনাল প্রেসারে শেখ হাসিনা জিতে হয়েছে। শুধু মাস প্রোটেস্টে শেখ হাসিনা চলে গেছে এটা কিন্তু বলে নাই। সেক্ষেত্রে দেখেন, আওয়ামী লীগ এবং বিএনপি দুইটা যদি মিলে আপনি কত পার্সেন্ট মানুষ, বাদ দেন সবকিছু, কিন্তু এরা তো মোটিভেট করে, আওয়ামী লীগ তো অলরেডি একটা জায়গায় আছে না, এইটার জন্য আমাদের নেত্রী সরানো হয়েছে, তো এই ব্যাপারে তারা কিন্তু এক কাঠি দাঁড়ায় আছে যে এটার বিরোধিতা করতে হবে। তো বিএনপিও তো দাঁড়ায় গেল, তাদের মহাসচিব যখন এই কথা বলে আমরা গাজা হতে চাই না, এর চাইতে আর
কি ইঙ্গিত করতে পারেন? উনি গাঁজার বর্ণনা দিয়েছেন, আমি সেটা বলিনি। উনি কিন্তু গাঁজায় কি কি হয়েছে সেগুলো বর্ণনা দিয়েছেন কিন্তু ওই বক্তৃতায়। গাঁজা মানে যে এই হয়েছে, উনি আবার মানুষকে বোঝানোর জন্য উনি কিন্তু ব্যাখ্যা করছেন করিডোর দিয়ে কি হয়। সবচেয়ে ব্যাপার সাইফুল ভাই, ইউনুস সাহেব যেমন বলেন উনি একজন আন্তর্জাতিক খেলোয়াড়, লোকাল প্লেয়ার না। আন্তর্জাতিক খেলোয়াড়টা এমন ভাবে এই বিষয়টাকে সামনে নিয়ে আসছে, কাজ শুরু হয়ে গেছে। আল জাজিরা যেমন ইন্টারভিউতে আছে, দেশের মানুষ তো আমাদেরকে চলে দিতে বলে না। এখন মানুষ আর ইলেকশন টিলেকশন না, করিডোর নিয়ে সবাই ব্যস্ত হয়ে গেছে। আপনি দেখেন, নির্বাচন নিয়ে কোনো আলোচনা নেই, করিডোর নিয়ে না না, সবাই। আমির খসরু মাহমুদ চৌধুরী একটা জায়গায় বক্তৃতা দিচ্ছেন, উনি উনি কি বলছেন জানেন? আমির খসরু মাহমুদ চৌধুরীর বক্তব্য শুনলে আপনার ইয়া কি বলে, চুল খাড়া হয়ে যাবে। সে যে বলছে, কোন মহামানবকে দায়িত্ব দেওয়ার জন্য বাংলাদেশের মানুষ আন্দোলন সংগ্রাম করেনি। মহামানব। মহামানব, হ্যাঁ, ত্যাগ স্বীকার করে নাই। জনগণ বলতে যদি কোনো একটি বিশেষ গোষ্ঠী সুবিধাভোগী, যারা গণতন্ত্রের বিরুদ্ধে গিয়ে, জনগণের ভোটাধিকারের বিরুদ্ধে গিয়ে গণতন্ত্রকে সংস্কারের মুখোমুখি করে, এটা বুঝতে কষ্ট হওয়ার কোনো কারণ নেই। পরিষ্কার কিন্তু বলে দিচ্ছেন কিন্তু, যে সুবিধাভোগী গোষ্ঠী কিন্তু ক্ষমতায় আছে। এর চাইতে কঠিন কি কথা বলে বলেন? উনি কি একটা কথাকে বলে কিন্তু পার পেয়ে যান না, ওনারা কিন্তু ছেড়ে কথা বলে নাই আমির খসরু মাহমুদ চৌধুরী। ওনারা মহামানব বলে টিটকারিও করছে। আর কি বলবে? এর আল চেয়ে বড় জাজিরার কিছু বলে না। ইন্টারভিউটাও কিন্তু আল জাজিরার ইন্টারভিউটাও কিন্তু রাজনৈতিক নতুন একটা ইয়া তৈরি করবে বা করে ফেলছে অলরেডি, যে ইউনূস সরকার ইলেকশনের দিকে যেতে চায় না। জনগণ বলতেছে, চলে যেতে বলতেছে না। জনগণ কারা, এটা কিন্তু সেটা তো ব্যাখ্যা আমির নেই। খসরু বলছে যে এই কারা এরা, এটা নাকি কে দায়িত্ব দিচ্ছে বলছে, সব 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 বলছে। শুনেন, বিএনপি এখন বিএনপি দেখতে পেয়েছে যে তাদের তো এইটা, এই ছুতো দলে ওই ছুতো করে তাদেরকে যত বেশি ক্ষমতার বাইরে রাখা যায়, তত ওনাদের সম্পর্কে ওনারা ওনাদের প্রচার প্রচার অভিযান চালায় ওনাদের মহীয়ান করে তুলবেন। এই যে স্টারলিংকে উনি লাইসেন্স দিয়েছেন, আমাদের যে যে এই লাইসেন্স লাইসেন্সিং অথরিটি হচ্ছে আমাদের প্রধান উপদেষ্টা, এটা প্রেস উইং এর বিবৃতিতে আছে। তো এই পর্যায়ে গেছেন, এখন উনি ক্ষমতায় থাকবেন যে কোনো ভাবে, থাকতে দেন না, কিছুদিন থাকুক, তারপর তো বোঝা যাবে। যেমন আপনি দেখেন না যে সার্জিস বলছে যে আহ, আহ, এই যে একটা তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে, বড় হইলে নাকি অনেকে অনেক কথা বলে, সেগুলো সহ্য করতে হয়। এখন সে অনেক বড় হয়ে গেছে, নিজেই নিজেরে বড় ভাবতেছে। আর ইউনূস সাহেব নিজে এরকম ভাবতেছে, অসুবিধা নাই তো, তাদেরই দলের লোক তো। সার্জিস কিন্তু এটা এই কথা নিয়ে বলেছে। রাশেদ, ওই যে গণ অধিকার রাশেদের সাথে তার একটা নতুন ইয়া যুদ্ধ শুরু হয়েছে বিবৃতির, ওইখানে সে পাল্টা কাউন্টার করতে গিয়ে এই কথাগুলো বলছে। আর শহীদের রক্তের অঙ্গীকারের কারণে কোথাও থেকে কোনো অসৎ একটা জিনিস টাচ করে নাই সে। যদি টাচ নাই করবে, সেই তো বলছে যে সে যে ইয়ে দিচ্ছে। অবশ্য সে বলছে তার দাদার অনেক জমিদারি আছে, সে দাদার জমিদারি দিয়ে সেগুলা করতেছে। তার পরিবার তার এই 50টা না 100টা গাড়ি ভাড়া দিছে, সে দাবি করছে। হইতেই পারে ভাই, অবিশ্বাস করার দরকার নাই। না, আগে তদন্ত হোক, দেখা যাক। অনলাইনে অনলাইনে অনেক কিছু করা যায়, তো ছবিও আঁকা যায়, ইয়ে করা যায়। পোলাপান অনেক দুষ্ট, ওই তাকে জমিদারের নাতি টাতি ইয়ে করে নানা ধরনের কিন্তু চলে আসছে কিন্তু অলরেডি পোস্টকার্ড। থ্যাংক ইউ সাইফুল ভাই। আপনাকে অনেক ধন্যবাদ, আপনার দর্শকদেরও অনেক ধন্যবাদ, এবং আমি আশা করি সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবে। আপনিও ভালো থাকবেন। এই এই পরিস্থিতি কিভাবে ভালো থাকবে সাইফুল ভাই? যে মাথার মাথার ভেতরে যে দুশ্চিন্তাটা, এই আলোচনাতে চলে আসলো তার মাঝে, যারা জানতো না বিষয়টা তারা অন্তত ধারণা পেলো এটা। দুর্ভাগ্য। আমি চেষ্টা করেছি ধারণা দেওয়ার, আরো অনেক ডিটেল বলা যায়, কিন্তু কত কথা বলা যায় বলেন? কথা বলতে বলতে যে গলা শুকিয়ে গেছে। বহু কিছু বলা যায়। কালকে আমরা আবার বলবো সাল ভাই। কালকে কি নিয়ে বসবো এটা আগে একটু যদি কোনো সাবজেক্ট না থাকলে না, কোন সাবজেক্ট সাবজেক্ট তো না। আপনার সাবজেক্ট তো আপনার আপনার যে যে সাবজেক্ট গুলো আপনাকে দেওয়া হয়েছিল, আমরা
আজকে করিডোরের কারণে ওগুলোতে আমরা যাই নেই কিন্তু আজকে। আর কি সাবজেক্ট বলেন আপনি, আপনি বলেন কোন সাবজেক্টে আমি কালকে কথা বলবো, সেটা যদি আগে বলে দেন তাহলে আমি আগে থেকেই আমি জেনে রাখি কোন সাবজেক্টটা বলেন। আপনার তো প্রস্তুতি তো ছিল, যেটা আজকে আমরা যেতেই পারলাম না, করিডোরে চলে গেলাম সেটা। ওটা প্রধান উপদেষ্টার ইয়ে, আর কত এই ভদ্রলোককে নিয়ে আলোচনা করবে, তো বেশ তো চলে যাবে রে ভাই। ও কথায় বেহেশতে আছে, তো আপনি জানেন, আপনি বেহেশতে জানেন। তো চলেই গেছে, আপনি দেখেন না, একটা শেষকৃত্যে গেল একটা মানুষ, মরার লাশ দেখতে গেল, কবর দিতে গেল, সেখানে খুশিতে প্রচুর ছবি উঠেছে। আর ছবিগুলো আপনি খেয়াল করবেন, সব কিন্তু বাইডেন প্রশাসনের ছবি এগুলো, নতুন ট্রাম্প প্রশাসনের সাথে কোনো ছবি পাওয়া যায় না। কিন্তু জন কেরির সাথে আছে, বাইডেনের সাথে আছে। না হবে, এই যে করিডোরটা দিলেই ট্রাম্প প্রশাসনের সাথে খাতির হয়ে যাবে, চিন্তা নেই। বিল্ডিং কালকে আবার বড় ভাই, ভালো থাকবেন। ওকে, ভালো থেকে।